আমি চুপটি হাসলাম ভাবির এমন কথা শুনে, তাই তাকে বসালাম। আমি পেটে হালকা করে মাথা পেতে বললাম, হেই চাচি যান, তোমার গুলুমুলু মাম্মামটা কত কষ্ট করছে দেখেছো? তোমার চাচু চাচির বিয়েতে এনজয় করতে পারছে না, তুমি ফটাফট করে চলে আসো তো। তারপর তোমায় অনেক বেশি আদর করবো আমরা, তোমার গুলুমুলু মাম্মাম পাপাই থেকেও অনেক বেশি। শিউলি ভাবির বিষণ্ণ মুখ হঠাৎ হাসিতে মুখরিত হয়ে উঠল। হাসলে বড্ড সুন্দর লাগে তাকে, আর গর্ভবতী হওয়ার দরুন স্নিগ্ধতার আদল যেন ফুটে উঠে আরো। ভাবি মিহি হেসে বলল, আহি, হুম? আজকে দেখতে মারাত্মক লাগছে তোমার। আমি জাস্ট ভাবছি যে আমার ভোলাভালা দেবতা তোমার এই রূপ দেখে নিজেকে সামলাতে পারবে কিনা। লজ্জায় গাল লাল হয়ে গেল আমার। প্রথমত আনভিরের সাথে ভোলা ভালা ওয়ার্ডটা একেবারেই যায় না, আর দ্বিতীয়ত বিগত 2 দিন ধরে ওনার সাথে কথাই হয়নি আমার। বস্তুত নাহিদ ভাইয়া, রিমিয়াপু, নীলু, ঈশা, ধারা কেউ সেটা সুযোগই দেয়নি আমাদের। আমি জানি না আজ হঠাৎ মুখোমুখি হওয়ার পর উনি কি প্রতিক্রিয়া করবেন। তখনই নীলু আর ঈশা দৌড়ে আসলো ঘরে, বলে উঠলো, নিজে ঝাক্কা সেন্ট্রি দিয়েছে দুলাভাই বেব। তুই রেডি তো? তোর ফুপি শাশুড়ি তোকে নিচে নিয়ে যেতে বলেছে। নিঃশ্বাস ঘন হয়ে এলো আমার। যতটুকু জানি আজকের এই ফাংশনে আনভিরের পক্ষ থেকে আরো বিশেষ কয়েকজন ব্যক্তিবর্গ এসেছেন, সাথে ক্যামেরাম্যান তো আছেই। আমি নার্ভাস ফিল করছিলাম একটু। ভাবি তা দেখে বললেন, ভয় পাচ্ছ আহি? একটু। ভাবি আলতো হাসলেন, বললেন, ব্যাপার না, তুমি এসবে অভ্যস্ত না তো, তাই এমন একটু একটু নার্ভাস ফিল হওয়াটা স্বাভাবিক। একটু ম্যানেজ করো। কিন্তু এতক্ষণে মুখ খুললো নীলু। আমায় এত হেজিটেটেড দেখে ভ্রুকুটি করে অবিলম্বে বলল, ভয়ের জায়গা পাস না আপু? সেদিন যখন এতগুলা মানুষের সামনে আনভির ভাইয়াকে জাপটে ধরলি, তখন ভয় কইছিল তোর? ওভাবে ওনাকে জড়িয়ে ধরাতে জানিস ওনার কতগুলা ফ্যান হার্ট ফেল করেছিল? তখন যদি সবার সামনে জড়িয়ে ধরতে পারবি, তাহলে এখন ঢং করবি না। ভাবতো এমন করছিস যে তোকে চুমু দিতে বলা হয়েছে। বাচ্চা একটা মেয়ে, আর কথার কি অবস্থা! মিটমিটিয়ে হাসলো সবাই। এর কপালে যেই জামাই জুটবে তার যে জীবন তেনা তেনা তো ভালো মতোই বুঝলাম আমি। তারপর রিমিয়াপু, ধারা আমায় নিয়ে নিচে নামলো। এখানে বহু মানুষ, লো ভলিউমে গান বাজছে, বিধায় পরিবেশটা আরো মোহনীয় হয়ে উঠেছে। আমি এখানে দাঁড়ানো মাত্রই সবার দৃষ্টি আমাতে এলো। ওয়েডিং ফটোগ্রাফার ইতিমধ্যে বেশ কয়েকটা ক্যান্ডিড ছবিও তুলে ফেললো। আমি অদূরে আনভিরকে দেখে থমকে রইলাম। উনি স্টেজে বসে আছেন, হালকা হলুদ পাঞ্জাবি আর সাদা পায়জামা পরা এই মানুষটার গহীন দৃষ্টি আমার দিকে। ওনার উজ্জ্বল গায়ে হলুদ রংটা নিদারুণভাবে ফুটে উঠেছে, হাতাগুলো ভাঁজ থাকায় নার্ভগুলো দৃশ্যমান আমার কাছে। ওনার এমন চাহনি আর ঠোঁটে লেগে থাকা মারাত্মক হাসি যে কাউকে স্তব্ধ করতে বাধ্য। আমি নজর সরিয়ে নিলাম, টের পেলাম উত্তেজনায় ডিপ ডিপ করছে আমার বুক। ধারা আমার পাশেই ছিল, কানে কানে এসে বলল, দেখছিস আর কি কিভাবে দেখছি তোকে? হাই মে মার যাওয়া। ওনার চাহনির ওপর আরও এক দফা ক্রাশ খেলাম। আমি চোখ রাঙিয়ে তাকাতেই ইতস্তত হলো ধারা, বলে উঠল, দুলাভাইয়ের রূপেই ক্রাশ খাইছি বেব, আর কিছু না। আমি কিছু বললাম না। তারপর আমার স্টেজে আনভিরের পাশে বসিয়ে দিলেন মামি। এই পুরোটা সময়ই আমি চুপ ছিলাম, একটা বারও তাকাইনি আনভিরের দিকে। তারপর হলুদের পর্ব শুরু হলো। একে একে বড় মামু, মামি, ছোট মামা, নীলু এসে গালে মুখে হলুদ লাগিয়ে দিল। আনভিরের বাবা মা, তারপর চাচা চাচি, ফুপিরাও হলুদ লাগিয়ে দিয়েছেন। তবে শেষমেশ নাহিদ ভাইয়া ইচ্ছে করেই এক বাটি হলুদ দিয়ে সারা মুখে লাগিয়ে দিল। আমি রেগে মেগে কিছু বলতে যাব, তখনই নাহিদ ভাইয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আমায় বলেছিলেন না সকিনা বেবির রস সাথে দিয়ে দেবেন? হ্যাঁ, আপনার শাস্তি। নাহিদ ভাইয়ের এই কাণ্ড দেখে অট্ট হাসিতে মেতে উঠেছিল সবাই, এমনকি আনভিরও। এই প্রথম উনি নাহিদ ভাইয়াকে আমায় জ্বালাতে দেখে সায় দিলেন। ওনার বিক্ষিপ্ত হাসি আমায় নাড়িয়ে দিল। আমি কিছু বললাম না। তারপর বেশ ছবি তোলা হলো আমাদের। ছবি তোলার সময় ক্যামেরাম্যান বারবার বলছিলেন একটু ক্লোজ হতে। আমি ইতস্তত করতে আনভির পেছন দিয়ে আমার কোমর জড়িয়ে নিজের কাছাকাছি বসালেন। এবার আমি ভরকে গেলাম, এলোমেলো দৃষ্টি নিক্ষেপ করলাম আনভিরের দিকে। ওনার মুখে ভাবনার লেশ মাত্র নেই। আমি অস্ফুট স্বরে বললাম, কোমর ছাড়ুন আনভির, সবাই দেখছে তো। দেখলে দেখুক, কাপল ফটোতে এস কমন বেবি গার্ল।
কেঁপে উঠলাম আমি। ওনার জড়ানো কণ্ঠ, আড়ষ্টময় কথাবার্তার ভঙ্গি যেন নিঃশ্বাস বন্ধ করে দিয়েছে। আনভীর খানিকটা হাসলেন, অতঃপর বললেন, তোমার থেকে চোখ ফেরাতে পারছি না আহি। আমি সচকিত হলাম, তবুও জিজ্ঞেস করলাম, কেন? আনভীর দুষ্ট হাসি দিলেন, কানের কাছে ফিসফিসিয়ে বললেন, ইউর লুকিং ভেরি মাচ ওয়ান্ডারফুল। এতদিনে বুঝলাম ওই দুষ্টু মেয়েগুলো কেন তোমায় আমার দৃষ্টি সীমানার বাইরে রেখেছিল। ঠিকই করেছে, এতদিন অস্থির হলেও নিয়ন্ত্রণে ছিলাম, এখন তো মাথায় ঠিক রাখতে পারছি না। ইচ্ছে করছে টুপ করে গালে চুমু খেতে। কি বলো খাবো? ফার্স্ট মি তাহলে বেস্ট কাপল পিক হবে এটা। কান দিয়ে ধোয়া বেরোচ্ছে আমার। এতগুলো কমপ্লিমেন্টের মধ্যে আনভীরের কমপ্লিমেন্ট ছিল সবচেয়ে ভয়ঙ্কর আর একেবারে লাগাম ছাড়া। আমি জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলাম। এই ধরনের কথা কেবল আনভীরের দ্বারাই সম্ভব। সময় পার হয়ে গিয়েছে ইতিমধ্যে। রাত আরো গভীর হওয়াতে নেমে পড়েছে ঠান্ডা। সবাই ক্লান্ত হয়ে প্রোগ্রামের পাট চুকিয়ে দিল। হয়তো আগামীকাল সকালেই আমার আর আনভীরের হলুদের অনুষ্ঠান নিয়ে রসালো খবর ছড়ানো শুরু হবে। আমি ক্লান্ত নির্নিমেষে রুমে পা বাড়ালাম। বড়রা সবাই ইতিমধ্যে চলে গিয়েছে যার যার রুমে। আমি নাহিদ ভাই আর নীলুকে একসাথে এত হাসাহাসি করতে দেখে অবাক হলাম বেশ। নাহিদ ভাই যে নীলু রানীর প্রেমে হাবুডুবু খাচ্ছে বুঝতে বাকি নেই। আমার ঠোঁট টিপে হাসতে দেখি ঈশা ধারা অবাক হয়ে বলল, এভাবে আসছিস কেন তুই? কেন জানি মনে হচ্ছে আমার নাহিদ ভাইয়ার বউ পেয়ে গিয়েছি আমরা। আমার দৃষ্টি অনুসরণ করে ধারা ঈশা ওইদিকে তাকাতেই বড় সড়ো ঝটকা খেলো। কাঁদো কাঁদো স্বরে ঈশা এবার বলে উঠল, তোর এই সুন্দর দেবরটাও শেষ পর্যন্ত আমার হাতছাড়া হয়ে গেল। দোস্ত, কই ভাবলাম এরে পটিয়ে ফেলবো, তাও হলো না। ধুর। এক বালতি দুঃখ প্রকাশ করলাম আমরা ঈশার জন্য। অতঃপর তাদের তাড়া দিয়ে বললাম, এবার যা তো শুয়ে পড়, আমি শাড়ি পাল্টাবো। আর যাওয়ার সময় কষ্ট করে রিমি আপুকে ডেকে দিস তো। ওরা দুজন চলে যাওয়ার পর আমি দরজা ভিড়িয়ে দিলাম। অপেক্ষা করতে থাকলাম আপুর জন্য, কিন্তু রিমি আপুর আসার কোনো চিহ্নই নেই। 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট পার হয়ে গেল। শেষমেশ ক্ষান্ত হয়ে ধাতস্থ করলাম আমি নিজেই খোলার চেষ্টা করবো শাড়ির সেফটি পিন। দরজাটা লাগিয়ে দিলাম তাই। বাইরে ঘন অন্ধকার, শোষো বাতাস জানান দিচ্ছে খাগড়াছড়ির আবহাওয়া। হালকা হালকা কপাট বাড়ি খাওয়ার শব্দে আমি পরোয়া করলাম না। নিভু নিভু আলো শাড়ির সেফটি পিন খুলে কুচিতে হাত দিতে পেছন থেকে কেউ জড়ানো কণ্ঠে বলল, I like it. হঠাৎ হাত অকেজো হয়ে গেল আমার। মাথার নিউরন হঠাৎ সাদরে গ্রহণ করতে পারলো না ভরাট পুরুষালী কণ্ঠটা। কি শুনলাম এটা আমি? মনে হচ্ছে ঘোরে আছি আমি। চোখকে কোনো মতে নিয়ন্ত্রণে এনে আয়নায় দৃষ্টিপাত করলাম আমি। দেখা মাত্রই চোখ আপনা আপনি বড় হয়ে গেল। ভুল দেখছি না তো, নাকি এটা নিছক কল্পনা? আনভীর পেছনে দাঁড়িয়ে আছেন দেয়ালে হেলান দিয়ে, হাত ভাঁজ করে প্রগাঢ় চাহনি আমাদের নিক্ষেপ করাতে আমি বিমূঢ় হয়ে রইলাম। ও গড, সবার চোখে ফাঁকি দিয়ে উনি কিভাবে আসলেন এখানে? নড়াচড়া করছি না দেখে ভ্রুকুটি করে বললেন, Oh my god, তুমি এখনই সব খুলে টুলে মাইক কন্ট্রোলেস করার প্ল্যানে আছো নাকি? আনভীরের এমন কথা শুনে বাকরুদ্ধ হয়ে রইলাম আমি। বুকে ডিপ ডিপ শব্দ বেড়ে উঠলো চক্রবৃদ্ধি হারে। আমি অস্বস্তিতে সেভাবে মুহূর্ত প্রতীক হয়ে রইলাম, যেন ভুলেই গিয়েছি এখন আমার কি করা উচিত। মানুষটা লাগাম ছাড়া জানি আমি, তাই বলে একজন মানুষকে এতটাই লাগাম ছাড়া হতে পারে? উফ, এতটাই! আমার নাড়াচাড়া না করতে দেখে ঠোঁটে বাঁকা হাসি ফুটালেন আনভীর। ভাঁজ করা হাত নিরূপণে বলতে পাঞ্জাবির পকেটে গুজে এগিয়ে আসলেন আমার দিকে। তৎক্ষণাৎ আমার ধ্যান ভাঙলো। নিজের অবস্থান টেপে কোনো মতে কুচি সামলে অস্ফুট স্বরে বললাম, আপনি এখানে কি করছেন আনভীর? উনি ভ্রু কুচকালেন, বিদ্রুপ স্বরে বললেন, সব খুলে টুলে দেখানোর এতক্ষণ পর তোমার মনে প্রশ্ন উদয় হলো যে আমি এখানে কেন এসেছি। আবারও এমন ঠোঁটকাটা কথায় গাল রক্তিম হয়ে এলো আমার। আপাতত আমি বুঝতে পারছি না এই মানুষটাকে আমার প্রতি উত্তরে কি বলা উচিত। আনভীর আমার বিব্রত হতে দেখে যেন চরম আনন্দ উপভোগ করছেন। জড়ানো কণ্ঠে বললেন, আহি, আমি নিশ্চুপ। তোমার এইভাবে দেখতে মাথা নষ্ট করা সুন্দর লাগছে। মাথা নষ্ট করা সুন্দরী মানে বুঝো, যা দেখলে মন মস্তিষ্ক সবকিছু আউট অফ কন্ট্রোল হয়ে যায়। মাথার রীতিমতো আমার চক্কর দিয়ে উঠলো আজ। একে থামাতেই হবে, না হলে আজ রাতে যে ওনার অসভ্য অসভ্য কথাগুলো শুনে জ্ঞান হারাবো এই ব্যাপারে কোনো গাফলতি নেই। কপট রাগ দেখানোর অভিনয় করলাম আমি। তরতর করে কণ্ঠে বললাম, এই আপনি জানেন না যে আমাদের দেখা করতে মানা করেছে? তাহলে কেন এলেন আপনি? কিভাবে বা এলেন আপনি? সামনে দিয়ে এলে তো রিমি আপু বা নীলু আপুর আপনার কল্লা কেটে দিত। তাই তো পেছন দিয়ে এসেছি। আমি অবাক হলাম, জিজ্ঞেস করলাম, মানেটা সিম্পল,
জানালা দিয়ে ঢুকেছি, বাইরে আজরান ভাইয়া পাহারা দিচ্ছে। চোখ জোড়া আপনা আপনি বিস্ফোরিত হয়ে গেল আমার। ভয়ার্ত কণ্ঠে বললাম, আজরান ভাইয়া? এতে অবাক হওয়ার কি আছে? উনি আমার থেকেও ফার্স্ট। আমার কষ্ট একমাত্র ভাইয়াই বুঝেছিল, তাই বলল, যা বউর সাথে দেখা করে নগেন মশের মতো খালি দেখা করে দু চারটি কথা বলবি না, সুযোগ পেলে আদরও করে আসবি। বিয়ের আগে রাত পাঁচশে হলে বিয়ের পর সারা জীবনই পাঁচশে সংসার যাবে। আমি দীর্ঘশ্বাস ছাড়লাম। এমন পৃথিবীতে হয়তো আমি এমন বালিকা যে এমন ভাসুর পেয়েছে। মুখে বাদ নেই, ফ্রি মানুষ, যা খুশি তাই বলে বেড়াতে পারে। ছোটবেলায় যখন জাফর ইকবাল স্যারের বই পড়তাম, মাঝে মাঝে কিশোর উপন্যাসে আজরান ভাইয়ার মতো চরিত্রে দেখা পেতাম। আজ বাস্তবে এমন মানুষের পাল্লায় পড়বো, হাসবো না কাঁদবো আমি বুঝতেই পারছিলাম না। তবে এতটুকু বুঝেছি, এমনি এমনি আনভির আসেননি। ভয়ার্ত কণ্ঠে বললাম, আমায় দেখেছেন না, এবার বেরোন। যেভাবে এসেছেন ভদ্র ছেলের মতো ওভাবেই চলে যান। উনি কৌতূহল ভরা চোখ নিয়ে ঠোঁট কামড়ে বললেন, এভাবে তো যাবো না। শীতল হাওয়া বইল দেহে। উনি কি সত্যিই তবে আজরান ভাইয়ের কথা কাটাতে এসেছেন নাকি? বলে উঠলাম, মানে? আনভির হাসলেন, আড়ষ্ট কণ্ঠে বললেন, সবাই আমার বউকে হলুদ লাগালো, কপালে গালে নাকে, এক কথায় সারা মুখে হলুদ লাগিয়ে একাকার করে দিল, আর আমি দিলাম না। এটা হলো? নির্বোধের মতো মাথা নাড়লাম। উনি এবার বললেন, হিসেবে আমার উচিত প্রথমে তোমায় হলুদ শোনাম, অ্যাটলিস্ট মুভিতে গল্প উপন্যাসে তো এরকমই দেখানো হয়, বাট এবার না হয় একটু ভিন্ন আয়োজন করি। আনভির তার আহিকে সবার ইতিতে হলুদের স্পর্শে ভরিয়ে প্রমাণ করে দিবে যে দিন শেষে আহি শুধুমাত্র আনভিরের। হঠাৎ ওনার এই কথা আমার টনক নাড়াতে বাধ্য করলো। উনি যে কেন এসেছেন এই কথাগুলো দ্বারা বুঝতে বিলম্ব হলো না আমার। আমি কিছু বলতে যাব, তার পূর্বে আমার খানিকটা কাছে এগিয়ে আসতে থাকলেন আনভীর। আমি তৎক্ষণাৎ ব্যস্ত সুরে বললাম, আমি শুধুই আপনার আনভীর, শুনেছেন তো, এবার হলুদ টলুদ ছুঁয়ে প্রমাণ করতে হবে না। তাছাড়া এখানে হলুদও নেই, দেখেন। আপনি মুখ গাল পরিষ্কার না করলেও আমি আসা মাত্রই সব মুছে ফেলেছি। এখন কোথায় পাবেন হলুদ? পাউডার দিয়ে কাজ সারবেন নাকি আপনি? বলেই আমি মেকি হাসলাম, কিন্তু উনি পরোয়া করলেন না। এইভাবে এগিয়ে আসাতে পেছাতে পেছাতে ড্রেসিং টেবিলের সাথেই মিশে দাঁড়িয়ে রইলাম আমি। ভয়ে রীতিমতো বুক দুরু দুরু করছে। পেছনে থাকা সবগুলো প্রসাধনী আমার ধাক্কায় এলোমেলো হয়ে পড়ে আছে। আমায় অবাক করে দিয়ে কোমর চেপে ড্রেসিং টেবিলের উপর বসিয়ে দিলেন আনফির। আমি হতভম্ব হয়ে পড়লাম। বললাম, কি করছেন? এতক্ষণে উনি অস্ফুট স্বরে বললেন, তোমায় হলুদ ছুঁয়ে দেওয়ার জন্য এক্সট্রা হলুদের প্রয়োজন পড়বে না, আনভিরের কাছে যেটা আছে ওইটাই যথেষ্ট। বলেই আচমকা নীরব হয়ে আমার দিকে ঝুঁকে নিজের গালের সাথে আমার গাল মিশিয়ে ফেলেন আনফির। আমি চমকপ্রদ হয়ে রইলাম। অনুভূতির বেড়া জালে আবদ্ধ হয়ে খিচে চোখ বন্ধ করে ফেললাম। উনি আলতো করে ঘষা দিতেই আমার অনুভূতি যেন প্রখর হলো। গালে কটকটা হলুদের আচমকা স্পর্শে মস্তিষ্ক অচল হয়ে গেল আমার। আবেশেই দুই হাতে জড়িয়ে ধরলাম ওনার গলা। শিশির ভেজা কণ্ঠে বলার চেষ্টা করলাম, আনভীর। আনভীর পরোয়া করলেন না। নিজের গাল থেকে আমার গালে হলুদ লাগিয়ে নামলেন গলার দিকে। এতক্ষণে আমার সমস্ত ইন্দ্রিয় যেন কাজ করা বন্ধ করে দিল। আনভীর একবার ঘাট থেকে গলায় নিজের গালটা স্লাইড করে পুরো হলুদ মিশিয়ে দিলেন, আর আরেকবার ডান হাতে থাকা অবশিষ্ট হলুদটুকু পেটের উন্মুক্ত অংশের কাছে চেপে ধরলেন। আলতো করে চুমু খেলেন গলায়। আমার নিঃশ্বাস যেন ঘন হয়ে এলো। টের পেলাম কাঁপছি আমি। এমন পরিস্থিতিতে কথা বলতেও যেন ভুলে গিয়েছি। কখন যে আমার একটা হাত আনভীরের ঘাড় ছেড়ে চলে গিয়ে পৌঁছালো তা আমার নিজেরই জানা নেই। চুল জোরে মুঠো করতেই উনি যেন ধ্যান ফিরে পেলেন। নিজেকে ধাতস্থ করলেন উনি। চোখ তুলে আমার দিকে তাকালেন। আমি তখনও নিভু নিভু অবস্থায় আছি। ওনার স্পর্শের রেশ ধাঁধিয়ে তুলেছে আমার সমস্ত শরীর। আনভীর আলতো হাসলেন, এগিয়ে এলেন কানের কাছে, ফিসফিসিয়ে বললেন, বাকিটুকু আগামীকালের জন্য বরাদ্দ রইল, কেমন? আপাতত আমার কাজ শেষ। আমি কথা বলবার জো পেলাম না। হঠাৎ দরজার কড়াঘাতের শব্দে দুজনেই বাস্তবে ফিরে এলাম। বুঝলাম বিরক্ত হয়েছেন আনভীর। আমি তাড়া দিয়ে বললাম, আল্লাহ, রিমিয়া পৌঁছছেন বোধ হয়, প্লিজ যান এবার আপনি। এভাবে যাবে না তো, আগে রিটার্ন গিফট দাও, তারপর। আমি জানি উনি কথায় ও কাজে অটল। একবার যেহেতু বলেছেন রিটার্ন গিফট না দিলে যাবেন না, তাহলে সত্যি সত্যিই যাবেন না। আর রিমিয়া পোপা বা আকিদের সামনে লজ্জা পড়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার। কোনো কিছু না ভেবে টুক করে ওনার ঠোঁটের কোণে চুমু দিয়ে দিলাম আর বললাম, খুশি তো? এবার তো যান প্লিজ। আনভীর হতভম্ব হয়ে রইলেন। হঠাৎ কণ্ঠে বললেন, রিটার্ন গিফট হিসেবে আমি জাস্ট তোমার হাত থেকে হলুদ ছুঁয়ে নিতে চেয়েছিলাম ভাই। বুঝলাম ভয়াবহ একটা কাজ সেরেছি আমি। আনভীর কিছু বললেন না। হয়তো বলতেন, যদি অসময়ে রিমি আপু না আসতো।
অগত্যই জানালা টপকে সটকে গেলেন উনি। আমি দরজা খুলে দেখলাম রিমি আপু দাঁড়িয়ে আছে। আমার দেখে অবাক কণ্ঠে বলল, এ কি ভাবি, দরজা খুলতে সময় নিলে? আমি তো ভাবলাম হয়তো শাড়ি পাল্টাছো, কিন্তু তুমি তো আগে এসেই আছো। আর এক মিনিট, হলুদ এলো কোত্থেকে তোমার গলায় ঘাড়ে? সব না মুছেছিলে তুমি? আমি ভরকে গেলাম। কোনো মতে রিমি আপুকে সামনে দরজা লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। আপু সন্দিহান ছিলেন, তবুও কিছু বললেন না। আমি ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম, তবে ঘুমোতে পারছি না। চোখ বন্ধ করে আনভিরের তখনকার ঘটনাগুলো চোখের সামনে ভেসে ওঠে। সেসব ভাবতেই আপনা আপনি গলায় হাত চলে গেল। আজ তোর ঘুম হবে না আহি। ওই মানুষটা আজ তোকে দেখার পর নিশ্চিন্তে ঘুমালেও তোর ঘুম কেড়ে নিয়েছে সে। বহু প্রতীক্ষার ফসল আজকের এই দিনটি। আনভির আর আমি নতুনভাবে আর স্বামী স্ত্রী রূপে একত্র হলাম। পূর্বেও হয়েছিলাম, কিন্তু সবার চক্ষু গোচরে, যার দরুন লোকে আমায় নিয়ে বাজে বাজে মন্তব্য করতেও দুবার ভাবেনি। কিন্তু আজ সবার সামনেই আনভির গ্রহণ করেছেন আমায়। কবুল বলার সময় আমার গলা ধরে এসেছিল, চোখ ঘোলাটা হয়ে এসেছিল। এতগুলো মানুষের সমারোহে রাহি আপু আশ্বস্ত করেছিল, আমার হাত ধরেছিল সে। হ্যাঁ, রাহি আপু এতদিন আমার কাছ থেকে লুকিয়েছিল শুধুমাত্র আমার ভালোর জন্যই। বায়োলজিক্যালি আপু আমার আপন মন না হলেও আপু যা করেছে সেটা আমি ভুলতে পারবো না। হয়তো আনভিরকে পাওয়ার ক্ষেত্রে পরোক্ষভাবে আপুরই হাত ছিল। হয়তো আনভির আর আপুর শুরুকার ওই ঘটনা না সাজালে কখনোই পেতাম না তাকে। অবশেষে বিয়ে সম্পন্ন হলো আমাদের। সবার চোখে মুখে তৃপ্তির হাসি। পরিচিত অপরিচিত নানা মানুষ শুভকামনা জানাতে লাগলো আমাদের। তখনই নাহিদ ভাইয়া ডাক পড়লো যে জার্নালিস্টরা এসেছেন, জাস্ট আমাদের ছোটখাটো একটা সাক্ষাৎকার নিয়ে চলে যাবে তারা। আনভির বাধা দেননি আর, কিন্তু আমি বিরক্ত হলাম, সেই সাথে মনে মনে পেলাম ভয়ও। আনভির তা দেখে বললেন, এখনো নার্ভাস হচ্ছ? সেটা কি স্বাভাবিক নয়? কোনো মধ্যে নিজেকে সামনে বাইরে মিডিয়ার মুখোমুখি দাঁড়ালাম আমরা। এত মানুষের ভিড়ে হঠাৎ নিজেকে গুটিয়ে নিতে আনভির সবার সামনে হাত আঁকড়ে ধরলেন। একে একে শাটারের সাউন্ড আর আলোর প্রতিফলনে আমি তাকাতে পারছি না। চারদিকে শুধু শোনা যাচ্ছে। মিডিয়ার এই জগতে হয়তো আনভিরের পরিচয় অনেক বেশি, অনেকটাই বেশি। উনি আমার সামনে নিজেকে সাদামাটাভাবে উপস্থাপন করলেও আসলে উনি এতটাও সাদামাটা নন। আজকে ওনার জন্যই এত জনস্রোতে আরও একবার টের পেলাম সেটা। আনভির সাদরে সেই উইশেসগুলো গ্রহণ করলেন। আমি শুধু ক্ষণে ক্ষণে অবাক হচ্ছিলাম আমার প্রতি মানুষটার এত ভালোবাসা দেখে। আমি ভাগ্যবান, আসলেই ভাগ্যবান এমন একজনকে পাওয়ার জন্য। বারান্দায় দাঁড়িয়ে আছে নীলু, ওর চোখে মুখে খুশির রেশ। আহিকে বরাবরই ও বেশি ভালোবাসতো, কিন্তু কোনো এক কারণে দূরত্ব হয়েছিল অনেক। আজ ভালো লাগছে প্রাণপ্রিয় আপুটির চোখে মুখে প্রাপ্তির ঝলক দেখে। ফোনে কথা বলার জন্য দোতলার বারান্দার দিকে এগিয়ে গেল নাহিদ। বিরক্তিসূচক কণ্ঠে বলল, আরে ভাই, বলছি না এ আর কি না করেছে, কোনো অ্যাড এই মাথে করবেন না, খামোখা জ্বালা। নীলুকে দেখে অবাক হলো নাহিদ। চোখ আপনা আপনি ওর মসৃণ চুলে চলে গেল। মেয়েটা আপন মনে বাইরে তাকিয়েছে, উপভোগ করছে খাগড়াছড়ি পাহাড়ের ঘেরা সৌন্দর্য। আরো একবার নাহিদের বুক ধক করে উঠল। ঘোরবশত কল কেটে পাঞ্জাবির পকেটে গুজে দিল সে। তারপর এগিয়ে গিয়ে নীলুকে জিজ্ঞাসা করলো, কি ভাবছো এত? আপুর কথা? আপু শেষমেশ কতটা লাকি, তাই না? এটা তাহলে সত্যি যে মানুষের জীবন সবসময় এক ধারায় যায় না। কে জানতো যে আনবির ভাইয়ার মতো আপুর লাইফে কেউ এসে পড়বে। নাহিদ হাসলো আনমনে বলল, ভালোবাসা আপেক্ষিক জিনিস নিতু, এক শ্রাবণ হাওয়ার মতো এই হুট করে জীবনে ঘনিয়ে আসে। নীলু তাকালো নাহিদের দিকে। কালো গহীন চোখ, পুরু ঠোঁট, সেই ঠোঁটে বরাবরই চাপা হাসি। অল্পতেই ছেলেটা কপাল ভাঁজ করতে ভালোবাসে, এতে যেন আরো মারাত্মক লাগে দেখতে। নীলু এবার ফিচেল হাসলো, বলে উঠল, একটা কথা বলবো? বলো। থ্যাংক ইউ। নাহিদ কিঞ্চিত অবাক হলো, ধরতে পারলো না ধন্যবাদ জ্ঞাপনের কারণ। নীলু তা বুঝে বলে উঠল, থ্যাংক ইউ আপুর সাপোর্টে থাকার জন্য। থ্যাংক ইউ তাকে ভাবি হিসেবে নয়, একজন বন্ধু হিসেবে ট্রিট করার জন্য। অ্যাগেন থ্যাংক ইউ যে সমস্ত প্রতিকূলতার মধ্যেও আনবির ভাইয়ার সাথে আপনাকেও আপুর পাশে থাকার জন্য। আপু বলুক বা না বলুক, আমি জানি যে আপনি আপুর লাইফের একজন সেরা বন্ধু। নাহিদ এতটা ভাবেনি এসব নিয়ে। হয়তো সত্যি আহিকে সত্যি নিজের বিশেষ বন্ধু বলে মনে করে। নীলু এগিয়ে এলো, খানিকটা বলল, এবার আরো একবার না হয় ভাবি ধর্ম পালন করলেন। আপনার ভাবির তো অনেক ইচ্ছে আপনার লাইফ পার্টনার দেখবে,
সেটা না হয় পূরণ করুন। কিন্তু কিভাবে? আরও কাছে এলো নীলু, ফিসফিসিয়ে বলল, যেভাবে আপনি আমার প্রেমে হাবুডুবু খাচ্ছেন। বলেই ধীর পায়ে চলে গেল নীলু। নাহিদ এখনো দাঁড়িয়ে আছে সেই ভঙ্গিমায়। আকাশে গর্জন হচ্ছে খুব, আজ বৃষ্টি নামবে, ঘটা করে শ্রাবণের আমেজে মুখরিত হবে চারপাশ। বৃষ্টি শুরু হয়েছে তুমুল গতিতে, ক্ষণে ক্ষণে মেঘের ডাক। আমি আবার আড়ষ্ট আমি এবার সবার আড়ষ্ট কথাবার্তা পেরিয়ে ঘরে ঢুকলাম। আনভির আসেননি, হয়তো আসবেন কিছুক্ষণ পর। ঘর আধার হয়ে আছে, কোনায় কোনায় মোমবাতির আলোয় মায়াবী লাগছে ঘরটা। আমার আজ অন্যরকম অনুভূতি খেলা করতে লাগলো, যেন প্রকৃতিও সায় দিচ্ছে এই উথাল পাথাল অনুভূতির। বধূবেশে আয়নায় নিজেকে পরখ করে নিলাম আমি। এই সাজ, এই রূপ শুধুমাত্র একজনের জন্য, সেটা হলো আনভির। অজস্র ভাবনা ভাবছিলাম, তখনই দরজা খোলার শব্দে চমকে উঠলাম। আনভির এসেছেন, মুখে ক্লান্তির রেশ। আমায় দেখে দুর্বল হাসি দিলেন। এই হাসিতে তোলপাড় হয়ে উঠলো আমার হৃদয়। উনি খানিকটা কাছে এগিয়ে ফট করে কপালে চুমু খেয়ে বললেন, এভাবে আনইজি ফিল করতে হবে না, পাল্টে আসো। তাই করি আমি। আমি ধাতস্থ করলাম, শাড়ি পরবো আজ। আনভিরের সামনে কখনো বিশেষভাবে শাড়ি পরা হয়নি, আজই হয়তো সেই রাত। তাই একটা নীল শাড়ি গায়ে জড়িয়ে নিলাম আমি। চুল মুছতে মুছতে বের হলাম, ততক্ষণে আনভির ক্যাজুয়াল লুকে এসে পড়েছেন। বারান্দায় থাকা টেবিলে কফি আর গিটার নিয়ে বসেছেন আজ দুজন গল্প করব বলে। কিন্তু আমায় এই রূপে দেখে থমকে গেলেন আনভির। আমি নতজানু হয়ে রইলাম। উনি ডাকলেন, আই। আমি নিরুত্তর। অতঃপর হাসলেন উনি। কোনো মতে নিজেকে ধাতস্থ করে ইশারায় বললেন পাশে বসতে। আমিও তাই করলাম। উনি কফির মগ এগিয়ে দিয়ে বললেন, কফি খাও, আজকে নাইট ডিউটি করতে তো হবে। দুষ্টুমির রেশ নিয়ে বলাতে ভ্রুকুটি করে উঠি আমি। আনভির তা দেখে প্রাণ খুলে হাসলেন। আজকের মতো ওনাকে এতটা হাসি খুশি কখনোই দেখিনি আমি। আনভির এবার বললেন, আই, গান শুনবে? আমি অপ্রতিভ হলাম। আমার মৌনতাকে সম্মতি ধরে নিলেন আনভির। অতঃপর গিটারে আঙুল চালিয়ে বললেন, दिस फॉर यू, तू ही है मुझको बता दे, चाहूं मैं या ना, अपने तो दिल का बता दे, चाहूं मैं या ना, तू ही है मुझको बता दे, चाहूं मैं या ना, अपने तो दिल का बता दे, चाहूं मैं या ना, इतना बता दो तुझको, चाहत है अपनी मुझको, यूं तो नहीं इख्तियार, फिर भी ये सोचा दिल ने, अब जो लगा हूँ मिलने, पूछूं तुझे एक बार, ओ तू ही है मुझको बता दे, चाहूं मैं या ना, अपने तो दिल का बता दे, चाहूं मैं या ना। আনভিরের কণ্ঠ তোলপাড় লাগিয়ে দিল হৃদয়ে। অতঃপর উনি গান থামালেন, দৃষ্টি নিরূপণ করলেন আমাতে। আমার তখন কি হলো জানি না, ফট করেই বললাম, আমি আপনার কাছে বসবো আনভির। আনভির বাঁকা হাসি দিলেন। হাত বাড়িয়ে দিতেই আমি ওনার বুকে মিশে গেলাম। এবার আগের মতো লজ্জা নেই কোনো সংকোচ। বুকে উথাল পাথাল কয়েকটা স্পর্শ করতেই উনি যেন নিয়ন্ত্রণ হারাতে লাগলেন। কোনো মতে বললেন, আজ বেশ রোমান্টিক মোড়ে আছো নাকি আহি? আমি কথা বললাম না, লজ্জায় নুইয়ে ফেললাম মুখ। চোখ বন্ধ করে বললাম, আই ওয়ান্ট ইউ আনভির। উনি হয়তো ভাবতেও পারেননি এমন কিছু বলবো আমি। তারপর কদাচিৎ বিস্ময় নিয়ে তাকালেন আমার দিকে। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে বাইরে, ঘরে গুমট পরিবেশ, শোনা যাচ্ছে একে অন্যের বিক্ষিপ্ত নিঃশ্বাস। আনভির কথা বললেন না, আমায় কোলে তুলে নিঃশব্দে খাটে শুয়ে দিলেন। আমি নির্বাক হয়ে ওনার গহীন চোখ দেখলাম। মনে পড়লো সেই রাতের কথা, যখন ওনাকে প্রথম দেখেছি। তখন ভাবতেই পারিনি এই মানুষটাকে এতটা ভালোবাসতে পারবো। আনভির আরো ঘনিষ্ঠ হলেন, বললেন, আমায় গ্রহণ করতে পারবে তো? ওনার জামা খামচে ধরে নিজের কাছে টেনে ছোট করে স্পর্শ করলাম আমি। আনভির সম্মতি পেয়ে আলতো হাসলেন। ভরার দুষ্টুমি কণ্ঠে বললেন, মনে আছে তো, এই রাতে একটা টাইট কিস করতে হবে। নিঃশ্বাস ফেললাম আমি। আজ গ্রহণ করব মানুষটার সকল উদ্ভট কথাবার্তা। বৃষ্টির গতি বাড়ছে, সেই সাথে নিঃশ্বাস প্রগাঢ় হচ্ছে আনভিরের।
এক শ্রাবণ হাওয়ায় এর মতো জীবনটা হাওয়ার ন্যায় এক অন্য ভালোবাসার জগতে নিয়ে গেল। বৃষ্টির ছন্দপতন, জানালার কপাটের শব্দ, শস্য হাওয়া আর উষ্ণ নিঃশ্বাসের আদলে আনভীরের বলা কথাটাই হঠাৎ কানের কাছে ফিসফিসিয়ে বেজে উঠল। শঙ্করের ন্যায় বলে উঠল, I love you, I love you even more than my everything.